প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যাংক গ্রাহক কিংবা জনগণের কাছে একটি আস্থার প্রতিষ্ঠান এবং ব্যাংক তার নানাবিধ সেবার যে পরিধি তৈরি করে সেগুলো গ্রাহক অথবা জনগণকে আকৃষ্ট করার জন্য সেই প্রস্তাবটি জনগণ বা গ্রাহকের কাছে তারা উপস্থাপন করে থাকে। সেই উপস্থাপনের মধ্যে দিয়ে গ্রাহককে আকৃষ্ট করা এবং সেই আস্থার পরিধি নানাভাবে বৃদ্ধি করে গ্রাহকের যে কল্যাণ বৃদ্ধি করাই কিন্তু আসলে ব্যাংকের মূল লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে ব্যাংক তার কর্মপরিসর, কর্মপরিধি কিংবা সেবার পরিধি সেটি তারা বাড়ানোর চেষ্টা করে। এই বাড়ানোর সাথে সময়ের প্রেক্ষাপটে সেই সেবার যে ক্ষেত্রে যে গুণগত যে পরিবর্তন বা ধরন যে বদলে ফেলা, সেই কাজটি কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটের সূত্র ধরে বাংলাদেশের যে ব্যাংকগুলো যে সক্রিয়মান বা তারা ব্যাংকগুলো কাজ করছে তাদের মধ্যেই কিন্তু আমরা সেই উপস্থিতি লক্ষ্য করি। এবং দক্ষ যে ব্যাংকিং ব্যবস্থা তৈরি করার জন্য পেশাদারিত্বের যে উপস্থিতি কিংবা যে চর্চা, সেটি কিন্তু নানাভাবে আমাদের চোখে পড়ে, নজরে আসে। এবং পূর্বের যে ব্যাংকিং ব্যবস্থা থেকে এখন ব্যাংকিং কার্যক্রম বা ব্যবস্থার যে গুণগত পরিবর্তন হয়েছে এবং ব্যাংকিং কার্যক্রমের সাথে যে প্রযুক্তির যে সংস্পর্শ সংযুক্ত হয়েছে, সেটি কিন্তু মানুষকে ব্যাংকিং সুবিধা পাওয়ার ক্ষেত্রে অনেক সহজতর করেছে সেই সেবার প্রেক্ষাপট। সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাই এবং তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম সবার কাছে ব্যাংকিং সেবা। এ বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন তার সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং রিটেল বিজনেস বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই এই প্রশ্নটি দিয়ে আলোচনা শুনতে চাই যে একজন সম্মানিত গ্রাহক একটি ব্যাংক বা যে কোনো ব্যাংকে কীভাবে সে দেখতে চায়, নিশ্চয়ই সেই গবেষণা বা সেই আলোচনা পর্যালোচনা আপনাদের আছে, এটাই শুনতে চাই শুরুতে। যার যার জায়গা থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চায়, প্রথম একটা ধাপ যদি বলেন একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা, মানে একটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তার সঞ্চয় প্রবণতা তৈরি হয়। আর আপনি জানেন যে সঞ্চয়ের মাধ্যমে কিন্তু যে মূলধনটা তো গঠিত হয় সেটা একসময় বিনিয়োগে ব্যবহৃত হয়। সো আমাদের সবার আগে লক্ষ্য থাকে যে যত বেশি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনা যাবে, তাতে মানুষের সঞ্চয় উদ্বুদ্ধ করতে পারবো এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে তাকে সম্পৃক্ত করতে পারবো। সেক্ষেত্রে আমরা আমাদের দৈনন্দিন যে কর্মকাণ্ড আছে, আমাদের যেহেতু আমরা একটা সেবামূলক প্রতিষ্ঠান এবং একই সাথে আমরা ব্যবসা করতে এসেছি, আমরা সেখানে কাস্টমারের জন্য নানা রকম পণ্য সেবার সমারোহ তৈরি করেছি। সেখানে মানুষের পছন্দ, তার বয়স, তার জেন্ডার, এই প্রকারভেদে আমরা অবস্থান, তা সে কোথায় বসবাস করছেন, কী ধরনের প্রফেশনে আছেন, এগুলিকে চিন্তা করে আমরা প্রোডাক্ট ডিজাইন করি। কারণ আমরা আমাদের সমাজের সমস্ত স্তরে মানুষের হাতে নিয়ে ব্যাংকিং করতে চাই। ব্যাংকিং ফিলোসফি বলে যে একটা বিষয় রয়েছে, সেটির প্রেক্ষাপটগুলোকে সমুন্নত রেখে সেবাগুলো তৈরি করা এবং গ্রাহকের কাছে সেটি পৌঁছে দেওয়া বা উপস্থাপন করা, সেটি বাংলাদেশে কতটা হচ্ছে? আমরা প্রতি বছরই কিন্তু আগের বছরের চেয়ে নতুন স্তরে প্রবেশ করছি। আমাদের কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে, কারণ আমাদের যদি আমি দেখি যে আমাদের জনগোষ্ঠীর মধ্যে কী পরিমাণ মানুষ শহরে বসবাস করেন, সেখানে ব্যাংকিংয়ের সুবিধার আওতায় আসার সম্ভাবনা বেশি বা তার হারটাও বেশি। আর যারা একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছেন বা যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন, সেখানে ব্যাংকের অবস্থান শহরের মতো এত শক্তিশালী নয়। সেখানে কিছু অ্যাকাউন্ট কিন্তু করার ক্ষেত্রে ঝামেলা আছে বা চ্যালেঞ্জ ফেস করেন তারা, কারণ তাদের কাছে ব্যাংকটা হয়তো কাছে পৌঁছতে পারে না। তাদের কাছে বিকল্প যে মাধ্যম, ডিজিটাল মাধ্যমে আমরা যে ব্যাংকিং সেবা দিয়ে থাকি বা অ্যাকাউন্ট করে থাকি, সেই মাধ্যম তাদের কাছে কিন্তু সহজলভ্য নয়, কারণ সেখানে ইন্টারনেট প্রাপ্যতা নেই, তার কাছে হয়তো বা স্মার্টফোন নেই। সেখানে কিছু অংশ কিন্তু এখনও সেবার বাইরে আছে বলতে পারেন। মানে এই জায়গাতে আরেকটি বিষয় একটু জানতে চাই মোস্তাফিজুর রহমান, সেটা হলো যে ধরুন জেনারেশন গ্যাপের যে প্রেক্ষাপটে এই প্রজন্মের তরুণ যারা বা এই প্রজন্মের বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে যারা বড় হয়েছেন আর আগের প্রজন্ম বা 30 বা 40 বছর আগের প্রজন্মের মানুষ যারা, এই দুই শ্রেণীর মধ্যে ব্যাংকিং প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে কোনো ভিন্নতা আছে? আমাদের দৈনন্দিন জীবনযাপনের সাথে কিন্তু ব্যাংকিংয়ের যে প্রয়োজনটা কিন্তু অঙ্গাঙ্গি জড়িত। অর্থনৈতিক কর্মকাণ্ডে যারা আছি তারা কিন্তু লেনদেনে অভ্যস্ত, এবং সেক্ষেত্রে যখন আপনি যে একটা ব্যবসা করছেন বা একটা চাকরি করছেন, আপনার কিন্তু টাকার যে লেনদেন হয় এটা ব্যাংকের মাধ্যমেই হয়। সুতরাং একটা সময় ছিল যখন পেপার বেস ব্যাংকিং ছিল, যখন মানুষ হয়তো বা আমাদের আগে জেনারেশন করেছে বা আমাদের বাবারা করেছে, যে ব্যাংকে যেত, সে একটা চেক, তাকে পাসবই দেওয়া হতো, সেখানে সে ব্যালেন্স আপডেট করে নিয়ে আসতো, বা ব্যাংকে যাওয়ার পরে বড় লেজারে কিন্তু সে পোস্টিং হতো, সেখান থেকে ডেবিট করে টাকা দেওয়া হতো। ওইটাই হয়তো বা ব্যাংকিং বলতো, ওইটাই বুঝতো। তো এখনকার যে ব্যাংকটা, এখন ব্যাংকের সম্পূর্ণ বিপরীত। এখন মানুষের কিন্তু ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজনও নাই, এবং সে ব্যাংকে টাকাটা
কীভাবে সংরক্ষণ করছে, কীভাবে লেজারে লিপিবদ্ধ করছে দেখারও প্রয়োজন নেই কিন্তু কোনোভাবেই। একটা আপনি জেনে জেনে খুশি হবেন যে একটা মানুষ কিন্তু তার অ্যাকাউন্ট করার শুরু করে তার বয়স যখন 20 থেকে 22-23 বছরের মধ্যে থাকে, তখন যে কোনো বয়সের স্কুল গোয়িং বাচ্চারাই কিন্তু অ্যাকাউন্ট করতে পারে। সেক্ষেত্রে একটা 6 বছর, 5 বছর, 4 বছরের বাচ্চা কিন্তু একটা গার্ডিয়ানের সাথে অ্যাকাউন্ট করতে পারছে, মানে ব্যাঙ্কিং অ্যাকাউন্টে কিন্তু সে প্রবেশ করতে পারছেন। সে তো 18 বছরে পৌঁছাচ্ছে, তখন সে স্বাভাবিক একটা বড়দের অ্যাকাউন্ট করতে পারছে। যে কারণে ওই যে জনগোষ্ঠী আছে তারা তো ছোটবেলা থেকে তারা ডিজিটাল মাধ্যম দেখছে। এটা পরিচালনা করতে গিয়ে কোনো অসুবিধা আছে কিনা, এই ডিজিটাল ব্যাংকিং এর যে প্রেক্ষাপট অথবা যে প্রক্রিয়াগুলো, সেটা পরিচালনা করতে গিয়ে কোনো অসুবিধা হয়? আমাদের বাংলাদেশে অনেক ব্যাংকেরই এই ধরনের সেবা আছে যে একটা মোবাইল অ্যাপের মাধ্যমে সে কিন্তু আপনার একটা এআরডি থাকলেই সে কিন্তু এটাকে আপনার ইকেওয়াইসি বলে, এটা করে কিন্তু সে অ্যাকাউন্ট করতে পারছে। ভেরি ইজি, এটা আপনি মানে এটা মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে, আমার নাম্বার পড়ে যাচ্ছে তার। ওই অ্যাকাউন্টটা তৈরি হওয়ার পরে কিন্তু তাকে আমরা ডেবিট কার্ড পাঠাচ্ছি, চেক বই পাঠাচ্ছি, পরে পাঠাচ্ছি, বাট অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হচ্ছে সাথে সাথেই। সে চাইলে যে কোনো ব্যাংকের টাকা ওই অ্যাকাউন্ট আনতে পারছেন, অথবা ওভার দ্য কাউন্টার পে করতে পারছেন। এবং সেই সাথে ইদানিং ব্যাংকগুলি, আমাদের ব্যাংক বিশেষ করে আমরা বাংলাদেশে যে প্রচলিত যে এমএফএসগুলো আছে, সেই সবগুলো এমএফএস থেকে কিন্তু টাকা তাৎক্ষণিক আমার অ্যাকাউন্টে আনতে পারছেন, এবং আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা ওই অ্যাকাউন্ট নিতে পারছেন। সো অ্যাকাউন্টটা করার মাধ্যমে কিন্তু সে লেনদেনের সম্পৃক্ত হতে পারছে। কোনো একটা অ্যাপ যে ব্যাংকে তার অ্যাকাউন্ট থাকবে, তার ব্যাংকিং কার্যক্রমগুলো শুধু ওই ব্যাংকের মধ্যে থাকবে, বিষয়টি এমন হয়। সেই সাথে কিন্তু আপনার ব্যাংকে যে অ্যাকাউন্ট থাকে, কোনো একটা অ্যাকাউন্ট থাকে, আপনি চাইলে যে কোনো ব্যাংক বাংলাদেশে যারা অপারেট করছে তাৎক্ষণিকভাবে টাকা পাঠাতে পারছেন। সেখানে কিন্তু আপনার চেক বই নিয়ে কাউন্টারে জমা করার দরকার হচ্ছে না। তার মানে এত বেশি সুবিধা হয়েছে, আপনি ঘরে বসেই ব্যাংকে বা ব্রাঞ্চে না যেয়েই আপনি কিন্তু সমস্ত ব্যাংকিং সেবা পাচ্ছেন। গ্রাহককে ব্যাংক বা তিনি যে ব্রাঞ্চে তার অ্যাকাউন্টটি আছে সেই ব্রাঞ্চই তাকে সবসময় আপডেট রাখে। জি জি, মানে এই জায়গাতে আমরা একটা বিরতিতে যাবো মোস্তাফিজুর রহমান। প্রশ্নটি আরেকটি প্রশ্ন রেখে যায় যে ব্যাংকিং প্রেক্ষাপট থেকে বা ব্যাংক থেকে তো আপনার নানা ধরনের আপনাদের সেবার আয়োজনগুলো আছে, পরিধিগুলো আছে, সেই সেবাগুলোর মধ্যে কোন সেবাগুলোর প্রতি গ্রাহকের বা মানুষের বা জনগণের আগ্রহ বেশি সেটি শুনবো। পাশাপাশি সেক্ষেত্রে মার্কেটিং বা এটাকে বাজারজাত করা, মানুষের কাছে উপস্থাপন করার ক্ষেত্রে যে কৌশলগুলো আপনারা ব্যবহার করেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিত শুনবো, তবে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, সবার কাছে ব্যাংকিং সেবা, সম্মানিত আলোচক হিসেবে আছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান, যে প্রশ্নটি রেখে যাও, কোন কোন সেবাগুলোর প্রতি মানুষের আগ্রহ বেশি এবং সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কি কৌশলগুলো আপনার ব্যবহার করেন? আসলে ব্যাংকিং সেবা একটা জীবনচক্রের মতো ফলো করে। যেমন আপনি একটা ব্যাংকিং রিলেশনশিপ শুরু হচ্ছে একটা সেভিংস অ্যাকাউন্ট থেকে, যেখানে আপনি চিন্তা করছেন আপনি হয়তো ওখানে কিছু সঞ্চয় রাখবেন, কোনো টাকা আপনি কোনো সোর্স থেকে আসবে, সঞ্চয় করবেন, এখান থেকে শুরু হয়। এরপরে ধীরে ধীরে কিন্তু এটাকে আপনি নানা ডাইমেনশনে নিয়ে যান। একটা পর্যায়ে আপনি হয়তো লং টার্মে ডিপোজিট প্ল্যানে যান, ডিপিএস করেন, যেটাতে আমি চিন্তা করেন আমি 5 বছর পরে বা 10 বছর পরে আমি একটা নির্দিষ্ট অর্থ তৈরি করবো, সেটাতে আমি একটা কাজ করব। এরপরে আছে একটা বয়সের পরে আপনি চিন্তা করেন একটা ভালো অর্থ উপার্জন করেছেন, আপনি একটা ফিক্সড ডিপোজিট করবেন, অথবা আপনি সার্টেন টাইম পরে এই টাকাটাকে দ্বিগুণ করবেন। এরপরে ডিপোজিটের দিকটা গেল। এরপরে একটা সময় আসে মানুষের যে তার দৈনন্দিন যে ব্যয়টা নির্বাহ করার জন্য সে দেখা যাচ্ছে কি ডিজিটাল ব্যাংকিংয়ের যে মাধ্যমগুলো আছে, যেমন বিশেষ করে বিভিন্ন ধরনের কার্ড আছে, কার্ডে সে কিন্তু আকর্ষণ তৈরি হয় যে আমি ক্যাশটাকে ব্যবহার না করে আমি ডিজিটাল ব্যবহার করব। আমি সেখানে বিভিন্ন রকম কার্ড আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড। আপনি জানেন যে সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে যে কার্ডগুলি দেওয়া হয় সেগুলিকে ডেবিট কার্ড বলি, কারণ সেটা আপনার টাকা আপনি তুলছেন। এরপরে যখন আপনি একটা আয়ের চক্রে ঢুকে গেলেন এবং আপনি যখন রেগুলার ট্যাক্স পে করছেন, আপনি যখন আপনার একটা নির্দিষ্ট প্রোফাইল তৈরি হয়েছে, তখন আপনি চিন্তা করেন আমি আমার নিজের টাকা অ্যাকাউন্টে থাকবে, আমি একটা ক্রেডিট কার্ড ব্যবহার করবো। সেখান থেকে বিভিন্ন ক্রেডিট কার্ডের বেনিফিট আমরা দিয়ে থাকি গ্রাহকদেরকে। আপনি বাইরে ট্রাভেলে যান, আপনি কেনাকাটা করেন, শপিং করেন, আপনি রেস্টুরেন্টে খেতে যান, তো সুতরাং তখন আপনি কার্ডটা পছন্দ করেন। এরপরে দেখা যাচ্ছে আপনি যদি ফিমেল হন, তখন দেখা যাচ্ছে তারা কিন্তু বিশেষ কিছু প্রোডাক্ট তারা ব্যাংক কাছে চায় যে নারীদের জন্য কি সেবা আছে, তাদের জন্য আলাদা কোনো সুবিধা আছে কিনা, মানে আপনাদের জেন্ডার ভিত্তিক যে সেবাগুলো। এরপরে আবার দেখা যাচ্ছে একটা মানুষের যখন বয়সটা একটু বেড়ে যায়, তখন সে মনে করে আমার জন্য বাড়তি কি আছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা, তাদের জন্য কোনো ব্যবস্থা অবশ্যই আছে। এখন ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে একটা 10 টাকার অ্যাকাউন্ট একটা প্রোডাক্ট আছে, সেটাতে মানে কি যে কোনো সমাজের যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি, যে কোনো পেশার ব্যক্তি 10 টাকা অ্যাকাউন্ট করতে পারছেন। সেটা একটা গার্মেন্টস কর্মী হতে পারে, একটা দিনমজুর হতে পারে, একটা জেলে হতে পারে। ব্যাংকিং সেবা এখন যদি সত্যি বলতে হয় যে আমাদের যে ব্যাংকিং সেবা আছে সমাজের সমস্ত মানুষের জন্য এটা উন্মুক্ত।
এবং এখানে আরেকটি বিষয় মোস্তাফিজুর রহমান, এই যে সেবাগুলো বা এই প্রোডাক্টগুলো যেভাবেই আমরা বলি, সেগুলো তো এক এক শ্রেণী পেশার বা বয়স অনুযায়ী তাদের কাছে সেটি তো উপস্থাপন করতে হয়। এই যে উপস্থাপনের ভাষা বা কৌশলগুলো কি? ব্যাংকগুলোর মধ্যে বিভিন্ন টাচ পয়েন্ট থাকে যেখানে কাস্টমাররা তার ব্যাংকের প্রোডাক্ট জানতে পারে। যে বড় একটা মাধ্যম হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে, আমাদের একটা ফেসবুক পেজ আছে, আমাদের কল সেন্টার আছে, সেই সাথে সারা দেশে কিন্তু আমাদের শাখা আছে। প্রথমে তাকে আগ্রহী করতে হবে। আগ্রহী করতে গেলে কি, এখন কিন্তু মানুষের কাছে এত প্রতিযোগিতা মার্কেটে চলছে, এত এত তথ্য তার সামনে উপস্থাপিত হচ্ছে। ব্যাংকগুলোর দায়িত্ব কিন্তু ছড়ি তথ্য কাস্টমার কাছে পৌঁছে দেওয়া। একটা গ্রাহক আমার কাছে আসবেন তার আগে আমাকে চিন্তা করতে হবে আমি কীভাবে তার কাছে পৌঁছতে পারি। এবং আমরা এক অর্থে খুবই ভাগ্যবান বলতে হবে যে আমাদের এই জেনারেশন বলেন বা বিভিন্ন আমাদের সমসাময়িক বলেন বা আরও পরের, এদের মধ্যে কিন্তু ইন্টারনেটের পেনিট্রেশন কিন্তু অনেক বেশি আমাদের যে বয়স যারা বেশি তাদের চেয়ে। সুতরাং ব্যাংকে যারা আসবেন তাদের কাছে কিন্তু খুব সহজ মানে অতি সহজে বা কম খরচে আমি কিন্তু ডিজিটাল মাধ্যমে পৌঁছতে পারছি। এটা একটা বড় মাধ্যম সোশ্যাল মিডিয়া। আমি কাস্টমারকে চাইলে আমার ফেসবুকের পোস্ট দিয়ে তাকে পাঠাতে পারি, আমি ওয়েবসাইটে আমি দিতে পারি, আমি এসএমএস পাঠাতে পারি তার কাছে। এই মাধ্যমগুলো তো আমাদের জন্য আশীর্বাদ হিসেবে এসছে। সো সেখানে দেখা যাচ্ছে কি মানুষের কাছে পৌঁছানোর কিন্তু ব্যাংকগুলো অনেক কম খরচে বাড়ছে। সেই সাথে আমাদের নিয়মিত পত্রিকা আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি, আমরা বিভিন্ন রকম আমরা অনুষ্ঠান স্পন্সর করি, ইভেন্ট করি, মার্কেট ক্যাম্পেইন করি, আমাদের ব্রাঞ্চগুলোতে সেবা সপ্তাহ হয়। এইগুলিতে আমাদের মূল কাজ হচ্ছে যে গ্রাহককে ব্যাংকের সাথে কানেক্ট করা। মানে কোন মাধ্যম থেকে গ্রাহকরা বেশি আকৃষ্ট হয় সেটি আমি সাম্প্রতিক সময় যদি আপনাকে বলি, আমরা বিশেষ করে আমরা যদি করোনার পরবর্তী সময়টা বলি, আপনি হয়তো নিজেও খেয়াল করবেন, আমরা কিন্তু অনেকে যারা অনলাইনে শপিং না করতাম না, এই করোনার সময় কিন্তু আমাদের কিন্তু একটা হ্যাবিট তৈরি করে দিয়েছে। মানে আমরা ডিজিটাল নির্ভরতা বেড়েছে আমাদের। ওখান থেকে কিন্তু আমাদেরও কিন্তু একইভাবে উপকার হয়েছে। আমরা কিন্তু আমাদের একটা প্রোডাক্ট আমরা করেছি, আমাদের নামটাই হচ্ছে ইজি ব্যাংক। এটার নামটা দেওয়ার কারণ হচ্ছে যে মানুষ যাতে ইজি ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারে, সেক্ষেত্রে যে ঘরে বসে কিন্তু আপনার ডিজিটাল অ্যাকাউন্ট করতে পারছে। এটা আমাদের রিসেন্টলি খুব পপুলার হয়েছে এই প্রোডাক্টটা। এবং মানুষ কিন্তু ব্যাংকে যাওয়ার চেয়ে আপনার ঘরে বসে এই ডিজিটালি অ্যাকাউন্ট করতে পারাটাকে কিন্তু মানুষ বেশি আগ্রহী হচ্ছে। বাংলাদেশের সেরা এমএফএস সাথে আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করেছি যে এমএফএসের ব্যবহারকারীরা ঢাকা ব্যাংকে এসে ডিপিএস করতে পারছেন। তার কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট করতেই হবে না এবং ব্যাংকে আসতে হবে না। আপনি সেই এমএফএসে যদি গ্রাহক হয়ে থাকেন, সেখানে বসে আপনি টাকা ব্যাংকে জমা করবেন এবং যখন আপনার ম্যাচিউরিটি হবে, আপনার অ্যাকাউন্টটা মানে ডিপিএসটা ম্যাচিউর হবে, যখন আপনি ওই ক্যাশ আউট করে কিন্তু টাকা নিতে পারছেন। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা নর্মালি কী জানি, এটা ক্যাশ আউট ফি আমাদের দিতে হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো ক্যাশ আউট ফি দেওয়া লাগবে না। আপনি যে ভ্যালুটা আপনি দেখবেন যে ম্যাচুরিটি ভ্যালু আমার এইটা হবে জমা করলে, ওইটাই কিন্তু আপনি আউট করতে পারছেন। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের উন্মুক্ত হয়ে গেছে সারা দেশে এখন। মানে যত বেশি এমএফএস গ্রাহক থাকবে, তত বেশি মানুষের ব্যাংকের সাথে ব্যাংকিং করার সুযোগ তৈরি করে দিয়েছি, আমরা সুযোগ করে দিচ্ছেন। লোন প্রসঙ্গ নিয়ে শুনতে চাই, লোনের বিষয়গুলো কিভাবে আপনারা এই প্রক্রিয়াটিকে কিভাবে বাস্তবায়ন করছেন? আমরা কিন্তু ওই যে ডিজিটাল যে এজ গ্রুপটা আছে, যারা এই ডিজিটাল অভ্যস্ত, অথবা এটা মাথা থেকে আমরা একটা প্রোডাক্ট প্রথমবার চালু করেছি, আমাদের নাম হচ্ছে ডিজিটাল লোন, ন্যানো লোন, ঋণ বলে এটাকে। মানে আপনি আমাদের কোনো অ্যাকাউন্ট হোল্ডার যদি হয়, সে ঘরে বসে কোনো কাগজপত্র জমা না দিয়ে, কোনো গ্যারান্টার ছাড়াই 50,000 টাকা পর্যন্ত সে লোন নিতে পারে। এবং এটা কিন্তু কোনো জামানতবিহীন একটা লোন, এবং এটা আপনি 6 মাসের জন্য নিতে পারছেন। তো এটা একটা সব বয়সের মানুষ এটাকে দিতে পারছে যদি ঢাকা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে। এর বাইরে আপনার লোনগুলি বেসিক্যালি আমরা কীভাবে ভাগ করি, যে নিড বেসিস। আপনি যদি ব্যক্তি হন, আপনার ব্যক্তিগত লোন লাগবে। আপনি যদি এসএমই ব্যবসা করেন, এসএমই লোন লাগবে। আপনি যদি কর্পোরেট হন, কর্পোরেট লোন লাগবে। তবে সার্বজনীন যদি বলি যে আমরা কর্পোরেটে থাকি, এসএমই থাকি, আমরা সবাই একজন ব্যক্তি। সো ব্যক্তির জন্য কী ধরনের লোন আছে, যে আপনি যদি সেই প্রশ্ন করে থাকেন, সেক্ষেত্রে বলতে হবে ব্যক্তি লোন সাধারণত কী কী আছে। একটাকে আমরা বলি পার্সোনাল লোন বলি। এটা যে কোনো পারপাস নিতে পারেন। এটা সর্বোচ্চ নিতে পারেন 20 লক্ষ টাকা নিতে পারেন। সেটা আপনি যদি আর্ন করেন, আপনার যদি একটা জব থাকে অথবা ব্যবসা থাকে যেখানে আপনি রেগুলার ইনকাম করছেন, আপনার ট্রানজাকশন থাকে ব্যাংকের সাথে, তাহলে আপনি করে দিতে পারছেন। মানে সেখানে ইন্টারেস্ট রেটও তো আসলে ভিন্ন হচ্ছে। আমরা রেগুলেটরের একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনের মোতাবেক ব্যাংকগুলি আমরা কম্পিটিটিভ রেট কোড করে থাকি। সেক্ষেত্রে প্রোডাক্ট ভেতর রেটের কিন্তু তারতম্য আছে। তাতে তো গ্রাহকের বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। না, কোনো সুযোগ কেন নাই? কারণ এখানে তো এখানে বেসিক্যালি ব্যাংক রেটগুলি ফিক্স করে রিস্ক আর রিটার্নের ভিত্তিতে। যে প্রোডাক্ট অপেক্ষা রিস্ক বেশি থাকবে, সেখানে রেটটা একটু হাই থাকবে। যেটা রিস্কটা কম থাকবে, একটু রেটটা কম থাকবে। এখানে কেন হচ্ছে যে আমি জামানতবিহীন যে লোনগুলি হয়, সাধারণত সেইগুলির ক্ষেত্রে একটু রেটটা
একটু বেশি থাকে। আচ্ছা, এখানে আমরা একটা বিরতিতে যাব, তার আগে মোস্তাফিজুর রহমান একটি প্রশ্ন রেখে যে আপনি তো লোনের ধরনগুলো কী কী লোন আছে, ঢাকা ব্যাংকও কী কী প্রস্তাবগুলো রাখছে গ্রাহকের কাছে সেটি বললেন। পাশাপাশি যখন কেউ লোন নেয় তখন তো কী কারণে নিচ্ছে তার তো একটা ফিজিবিলিটি স্টাডি আপনারা করে থাকেন, কিন্তু এই লোনের সাথে কাউন্সিলিংয়ের একটা প্রসঙ্গ রয়েছে, সাথে সে লোনের অর্থটা যাতে সে সঠিকভাবে বিনিয়োগ করতে পারে এবং সেখান থেকে যাতে রিটার্ন আসে, ব্যাংকের যে দেনা পাওনা সেটা যাতে মেটাতে পারে এবং নিজের অবস্থান যাতে পরিবর্তন করতে পারে, এই সেবাটা কিভাবে নিশ্চিত করছেন, এই প্রশ্নটি রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। আবারও ছোট্ট বিরতি শেষে ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। সবার কাছে ব্যাংকিং সেবা এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা। সম্মানিত আলোচক হিসেবে আছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান, যে প্রশ্নটি রেখে যাওয়া, আসলে লোন নিল সেটিকে কিভাবে যথাযথভাবে ব্যবহার করতে পারে, এই বিষয়টি নিশ্চিত করার জন্য ব্যাংক থেকে কি ব্যবস্থাগুলো থাকে? ধন্যবাদ। আমি একটু আগে বলছিলাম যে পার্সোনাল বলছিলাম, এর বাইরেও কিছু ব্যক্তি পর্যায়ে লোন আছে। আমি অটো লোন নিতে পারি, আমি হোম লোন নিতে পারি। তা আমাদের এই প্রোডাক্টগুলো আসলে বিক্রি করার জন্য আমাদের আরএম আছে। যখন একটা কাস্টমারের সাথে কন্ট্যাক্ট হয়, মানে যোগাযোগ হয়, তখন তার নিডটাকে অ্যাসেস করি আমরা, যে সে আসলে কী ধরনের প্রপার্টিতে ইনভেস্ট করছে বা কী গাড়ি কিনতে যাচ্ছে, সেইটার জন্য কী করে লোন তার লাগছে এবং সেটাকে ইএমআই সে শোধ করতে পারবে কি না। আমরা স্বাভাবিকভাবেই জানি যে আমি একটা গাড়ি কিনি বা একটা বাড়ি কিনি না কেন, আমি কিন্তু পরবর্তীতে খরচ কিন্তু আর বাড়তে পারে, তো সেই অর্থ সংস্থান সে করতে পারবেন কি না, কতটুকু তার আসলে নেওয়া উচিত, লোনটা নিজের ইনভেস্টমেন্ট থাকা উচিত কি না, এগুলি আমরা তাকে চেষ্টা করি বোঝানোর। কারণ একটা ক্যালকুলেশন করতে হয় আমাদেরকে, তার ডেট বার্ডার রেশিও কী আছে। আমরা কখনোই চাই না যে একটা গ্রাহক লোনটা নিয়ে এসে পরিচালনা করতে না পারুক, এটা আমরা কখনো চাই না। কারণ যেহেতু জীবনযাত্রার সাথেই জড়িত লোনগুলি, যে প্রোডাক্টগুলো নিচ্ছেন তিনি, সো আমরা চাইবো সে যেন সেটা এনজয় করতে পারেন, সে যেন নিজের সময় অতিবাহিত করে শোধ করতে পারেন, তার জন্য যাতে বার্ডেন হয়ে না যায়। এক্স্যাক্টলি, তার জন্য। এবং আরেকটি বিষয় মোস্তাফিজুর রহমান, ব্যক্তি পর্যায়ে ফরেন কারেন্সির যে অ্যাকাউন্ট অথবা এই সংশ্লিষ্ট যে সুযোগ সুবিধার বিষয়গুলো আছে, সেটি কি মাত্রায় আছে আপনার ব্যাংকে? ধন্যবাদ। একটা হচ্ছে যে আমাদের ব্যক্তি যারা বাংলাদেশে বসবাস করে তাদের এক ধরনের প্রোডাক্ট আছে, আর যারা যেসব বাংলাদেশি নাগরিক দেশের বাইরে বসবাস করে তাদের জন্য আরেকটা প্রোডাক্ট আছে। জি, আমরা যারা ট্রাভেল বাইরে করি, আমরা যদি দেশে ফিরে আসি, আমরা এসে একটা অ্যাকাউন্ট করতে পারি, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট বলে এটাকে। মানে বাংলাদেশে বসবাসকারী ব্যক্তি যদি দেশের বাইরে যায়, সে দেশে $10,000 পর্যন্ত কিন্তু কোনো ডিক্লারেশন না দিয়েই সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে পারে, এবং পরবর্তীতে এই ডলারটা কিন্তু তার নিজেরই ডলার, এবং সে যখন বাইরে আবার যাবে, এই ডলারটা সে কিন্তু ক্যাশ ফর্মে হোক এবং কার্ডের মাধ্যমে কিন্তু নিতে পারে। তো এটা কিন্তু যে কোনো মানুষের জন্য এটা কিন্তু আপনার একটা, মানে শুধুমাত্র একটা কন্ডিশন থাকতে হবে যে সে যেন দেশের বাইরে থেকে ট্রাভেল করে আসে। এর বাইরে আমাদের যে প্রবাসী যারা বাইরে আছে, অথবা প্রবাসী ছাড়া যে কোনো দেশের নাগরিক, তারা কিন্তু অফশোর ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারছেন। ওখানে বসেই আমাদের অনলাইনের মাধ্যমে, ইভেন তাকে ব্যাংকেও আসতে হবে না, তার সাথে আমার ডাইরেক্ট যোগাযোগ দরকার নাই, আমাদের লিঙ্ক আছে, সেখানে ঢুকে সে অ্যাপ্লাই করে সে অ্যাকাউন্ট করতে পারবে এবং সেখানে টাকা জমা করতে পারবে। এবং এখানে আরেকটি বিষয়, লোনের প্রসঙ্গে এর আগে আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, কেউ যদি লোন নিলেও দিতে পারছে না অথবা কোনো জটিলতার মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে তো নিশ্চয়ই গ্রাহকের অবস্থাটি বিবেচনা করেই আপনারা সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। সেই সিদ্ধান্তগুলো কী বা ব্যবস্থাগুলো কী? প্রথম হলো, লোন দেওয়ার সময় আমরা চেষ্টা করি যাতে যাচাই বাছাই ঠিকমতো হয়, এবং সে যে পেশায় আছেন সে পেশার আসলে কি, লোনের যে সময়টা সে নিয়েছেন, 5 বছর লোন নিয়েছেন, যদি পার্সোনাল লোন হয়, অটো লোন 5 বছর আছে, পরে আমরা হোম লোন 25 বছর দিতে পারি। সুতরাং যে পেশায় তিনি আছেন, এই পেশাটা কি ততদিন সে এটাকে কন্টিনিউ করবেন কিনা। আপনি জানবেন টাকাটা তো আসলে আমরা জনগণের টাকায় দিচ্ছি, কারণ যে সম্মানিত ডিপোজিটের টাকা আমাকে রেখেছে ব্যাংকে, তারা তার রিটার্নটা ঠিক মতো চাইবেন। সো তাদের টাকাটাকে সঠিক ব্যবহার করতে হবে, আমাকে সঠিক জায়গায় টাকাটা দিয়ে, এটাই আমাদের লক্ষ্য থাকে। কারণ আমি যখন থেকে টাকা আনতে ব্যর্থ হই, আমি তো ডিপোজিটরকে তো আমি আসলে তার আস্থা নষ্ট হতে পারবো না। যে কারণে আমাদের ভাবতে হয় যে উনি যে প্রয়োজন টাকা নিচ্ছেন, সেইটাকে উনি আসলেই কি অ্যাভেল করতে পারবেন কি না, এবারে ব্যয় করতে পারবেন কি না, তার রিপেমেন্ট প্ল্যানটা তার কী, এগুলো আমরা যাচাই বাছাই করি। অনেক কারণে আমাদের জীবনে পরিবর্তন চলে আসে বা আনসার্টেনিটি তৈরি হয়, তখন যদি কোনো গ্রাহক যে ধরনের সমস্যায় পড়ে, আমরা নানা রকম প্রক্রিয়ার মাধ্যমে তাকে আমরা সহযোগিতা করি, তাকে আমরা বিভিন্ন ছাড় দিই, আমার কিস্তিটাকে শিডিউল করে দিই আমরা, যাতে করে একটা সহনীয় মাত্রায় তার কাছে, যাতে সে ওই পরিস্থিতি থেকে নিজের উত্তরণ ঘটাতে পারে। আরেকটি প্রশ্ন, সেটি হলো যে বর্তমান যে আর্থিক অবস্থা রয়েছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য ডিজিটাল ব্যাংকিং কতটা ভূমিকা রাখতে পারছে? এটাকে বেশি মাত্রায় গ্রাহকের সম্পৃক্ত করার মাধ্যম, আর যত বেশি মানুষকে আমি ব্যাংকিং চ্যানেল আনতে পারবো, তত বেশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে কিন্তু অর্থটাকে ব্যয় করতে পারবো। এখন আমরা যদি শুধুমাত্র একটা ফিজিক্যাল স্ট্রাকচারের ব্যাংক চিন্তা করি, সেখানে তো আমি আগেই বলেছি যে সমস্ত জায়গায় তো আমরা ব্যাংকিংটা নেই,
বরং যে জায়গাতে ব্যাংক ফিজিক্যালি নাই সেখানে ডিজিটালি কিন্তু ব্যাংক চলে গেছে। সেখান থেকে সে যদি তার অল্প কিছু টাকাও জমা করে, আমরা এত বিশাল জনগোষ্ঠী একটা দেশ, সেখানে যদি সমস্ত মানুষের কাছে ব্যাংক অ্যাকাউন্ট চলে যায় এবং তারা যদি অল্প অল্প টাকা জমায়, সামষ্টিকভাবে কিন্তু এটা বড় একটা অঙ্ক হয়ে যায়। সকলের অংশ যোগ করলে সেটি তো বড়, এবং ওই টাকাটা তখন কিন্তু নানাভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যয় করা যাবে। সকল মানুষকে জানানোর যে প্রসঙ্গ নিয়ে এখন আলোচনা হয়, আপনার কাছে কি মনে হয় যে আমাদের এই ব্যাংকিং সেবাগুলো অথবা যে প্রোডাক্টগুলো জানানোর ক্ষেত্রে কি আমরা খুব একটা বেশি সফল হতে পেরেছি? এখানে আপনার অবজারভেশনটা আমি সম্মান নিয়ে কথা বলবো, কারণ আপনি নিজেও একটা অভ্যস্ততা আছে আপনার ব্যাংকিং সেবার সাথে, তো আপনি অবজার্ভ করেন ব্যাংকগুলোকে। আপনার কথাটাকে আমি মানে করবো না, ডিনাই করবো না, তবে সুযোগ আছে, আমরা চেষ্টা করছি। এখানে একটা ব্যাপার আছে যে আপনি কোন মানে স্তরে বিলং করেন, এটা একটা বড় কারণ। আপনার অ্যাক্সেস কতটুকু তথ্যে আপনি আছে, ইন্টারনেট ব্যবহার করেন কিনা, এগুলো অনেক বিষয় এখানে কিন্তু কাজ করে। বিষয়গুলো এখানে কী পরিমাণ মানুষ আপনার টিভি দেখছে, কী পরিমাণ পত্রিকা পড়ছে, এর উপরে তো নির্ভর করে যে তার কাছে তথ্যটা পৌঁছাবে কীভাবে। তথ্যগুলো যেহেতু আমরা আমাদের দেশে কিন্তু এটা বিশাল জনগোষ্ঠী কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, তো এইটার মাধ্যমে কিন্তু আমরা ব্যাংকগুলো আমি শুধু আমরা না, সব ব্যাংকই চেষ্টা করে বেশি মাত্রায় লোকের কাছে পৌঁছানোর জন্য এটা কীভাবে ব্যবহার করা যায়। একেবারে শেষ প্রশ্ন এবং খুব ছোট্ট করে শুনবো, সেটা হলো এখনও যারা ব্যাংকিং প্রক্রিয়ার বাইরে আছেন বা এর বিকল্প চিন্তা করছেন, সেই সংখ্যাটাও কিছু হলেও তো এখনও আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি যেটা বলবো যে বাংলাদেশে যে ব্যাংকগুলি আছে সেগুলি সব অত্যন্ত রেগুলেটরি একটা প্রতিষ্ঠান, তাদের দায়বদ্ধতা জবাবদিহিতা কিন্তু অনেক বেশি। এটা প্রতিষ্ঠান, এখানের যে অর্থ আমরা সংগ্রহ করি সেটা সম্পূর্ণ আমরা কিন্তু আপনাদেরকে নিশ্চয়তা দিই, টাকাটা আপনি লাভসহ ফেরত পাবেন। সুতরাং আপনি প্রাতিষ্ঠানিকভাবে আপনার কষ্টার্জিত অর্থ, এটাকে প্রাতিষ্ঠানিকভাবে যে ব্যাংকগুলি বাংলাদেশে আছে সেখানে আপনি অর্থ সঞ্চয় করা। অসংখ্য ধন্যবাদ মোস্তাফিজুর রহমান, আজকের এই আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।